নওগাঁয় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 6.7 ডিগ্রি সেলসিয়াস। বিপর্যস্ত জনজীবন, হাসপাতালে বাড়ছে রোগীর চাপ, বিভিন্ন রুটে ফেরি চলাচল ব্যাহত। আগামী নির্বাচনে ভোটের সমীকরণ বদলে দিতে পারে নারী ভোটাররা। অংশগ্রহণ বাড়াতে সহিংসতা ও বিশৃঙ্খলা রোধের দাবি। ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের রিএজেন্ট সংকট, 1 মাসের বেশি সময় ধরে বন্ধ পরীক্ষা নিরীক্ষা। বেসরকারি হাসপাতালে গুনতে হচ্ছে বাড়তি অর্থ। নেত্রকোনার খালিয়াজুড়িতে 2 বছরেও চালু হয়নি ফায়ার স্টেশন। সংযোগ সড়ক না থাকায় নষ্ট হচ্ছে 3.5 কোটি টাকার স্থাপনা। স্বাগত এখন জনপদে। পুরো আয়োজনের সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম সাহাব। সারা দেশে শীতের তীব্রতা আরও বেড়েছে। চলতি মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁয় 6.7 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া গোপালগঞ্জ ও মেহেরপুরে তাপমাত্রা নেমেছে 7 ডিগ্রির নিচে। এদিকে শীতের প্রকোপ বাড়ায় হাসপাতালে বেড়েছে রোগীর চাপ, বিভিন্ন রুটে ব্যাহত হয় ফেরি চলাচল। চলতি মাস জুড়েই সারা দেশে শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিস্তারিত প্রতিবেদনে। সারা দেশে শীতের তীব্রতা আরও বেড়েছে। বিভিন্ন জেলায় 10-এর নিচে তাপমাত্রা। ভোর থেকেই কুয়াশা আর কনকনে ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন। স্থানীয় আবহাওয়া অফিস বলছে, নওগাঁয় চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 6.7 ডিগ্রি সেলসিয়াস। বিভিন্ন ধরনের সমস্যা, আমাদের চলাফেরা, ফসলের ক্ষয়ক্ষতি, কুয়াশায় প্রচুর ক্ষয়ক্ষতি হচ্ছে, মানে এই যে হলুদ হয়ে যাচ্ছে। রাজশাহীতে সকাল 6টায় তাপমাত্রা রেকর্ড করা হয় 8 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল 97%। ঘন কুয়াশার চাদরে ঢাকা নগরী, তবুও জীবিকার তাগিদে সকাল থেকেই কাজে বের হতে হচ্ছে শ্রমজীবী মানুষদের। চাঁপাইনবাবগঞ্জে টানা শীতের দাপটে নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ চরমে। নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত চরাঞ্চলের বাসিন্দারা সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। কাজ আপনার হচ্ছে আবার হচ্ছে না, কাজে কোথায় যাব কোনো পরিস্থিতি পাচ্ছি না। একদিন করলে 4 দিন বসে থাকতে হয়েছে। শীতের লেগে ধরেন যে হাত পা কুকুরি হয়েছে, কাজ কাম করতে পারছি না। নদীর কান্দাতে প্রচুর বাতাস এবং ঠান্ডা, খুব কষ্টদায়ক ঠান্ডা। মেহেরপুর ও চুয়াডাঙ্গায় তাপমাত্রা নেমেছে 6.9 ডিগ্রিতে। উত্তরের হিমেল হাওয়ার সঙ্গে তীব্র শীত দুর্ভোগ বাড়িয়েছে খেটে খাওয়া মানুষের। কমে গেছে যানবাহন চলাচল ও যাত্রী সংখ্যা, স্থবির হয়ে পড়েছে ছোট ব্যবসা। গোপালগঞ্জেও তাপমাত্রা 7.7 ডিগ্রি সেলসিয়াস। মাঝারি শৈত্যপ্রবাহে সকাল ও রাতের দিকে ঘন কুয়াশায় ধীরগতিতে চলছে যানবাহন, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। কৃষি বিভাগ বলছে, রবি ফসলেও শীতের নেতিবাচক প্রভাব পড়তে পারে। শীত কনকনে শীত পড়ছে, শীতে হাড় নড়ে গেছে। শীতের কারণে রাস্তাঘাটে লোকজন নাই, ব্যবসা বাণিজ্যও অনেক কম। চলতি মাস জুড়েই শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঠান্ডাজনিত রোগ থেকে বাঁচতে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। শামসুল আরেফিন, এখন। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয়। বেলা বাড়ায় কুয়াশা কেটে গেলেও অনুভূত হচ্ছে তীব্র শীত। এদিকে কনকনে ঠান্ডায় বিরূপ প্রভাব পড়েছে কৃষিতে, নষ্ট হচ্ছে বীজতলা। এ নিয়ে বিস্তারিত জানাতে নওগাঁ থেকে যুক্ত হচ্ছেন আব্বাস আলী ও ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন ইমতিয়াজ আহমেদ। শুরুতেই চলে যাব আব্বাসের কাছে। নওগাঁয় আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা হয়েছে এবং সেখানে শীতের অনুভূতি কেমন, বিস্তারিত জানাবেন। আপনাকে জানিয়ে রাখি যে যেহেতু নওগাঁ জেলার এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা এবং দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে 6.7 ডিগ্রি সেলসিয়াস। যদিও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, তারপর আমরা সকাল থেকে দেখছি যে এই সকাল 7টার পর থেকে সূর্যের দেখা মিলেছে। এখন পর্যন্ত সূর্য স্বাভাবিক অবস্থায় রয়েছে এবং মোটামুটি বেশ উত্তাপ বলা যায়। এই উত্তাপের কারণে জনজীবন এখন কিছুটা স্বাভাবিক অবস্থা বিরাজ করছে। তবে সকালের কথা যদি বলি যে এবং বিকেলের পর থেকে শুরু হয় হালকা কুয়াশা এবং মৃদু বাতাস শুরু হয় এবং পরদিন সকাল পর্যন্ত স্থায়ী হয়, অর্থাৎ 7টার আগ পর্যন্ত ঘন কুয়াশা থাকে। পথঘাট
ঢাকা থাকে, যার কারণে বিভিন্ন যেসব যানবাহন রয়েছে সেসব চলাচলে অসুবিধা হয় এবং যারা দিনমজুর মানুষ রয়েছে তারা আসলে সকালে তারা ঘর থেকে বের হতে পারে না এবং যারা কাজের সন্ধানে বের হন তারা গায়ে মোটা কাপড় জড়িয়ে বের হতে হয় এবং সবসময় সাথে রাখতে হয়। আর গতকালের তাপমাত্রার কথা যদি বলি যে 11 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এবং সকাল থেকে আবহাওয়া মেঘাচ্ছন্ন কুয়াশা ঢাকা ছিল, কিন্তু আজকের তাপমাত্রা একেবারে উল্টো, 6.7 হলেও আবহাওয়া মোটামুটি ভালো রয়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে জেলা প্রশাসনের কার্যালয় থেকে জেলার 11টি উপজেলায় 44,55,000 টাকার মতো কম্বলের বরাদ্দ পাওয়া গেছে এবং ইতিমধ্যে সেগুলো বরাদ্দ করা হচ্ছে এবং প্রধান উপদেষ্টা তহবিল থেকে 30,600 পিচের মতো কম্বল বরাদ্দ পাওয়া গেছে শীত নিবারণের জন্য এবং এইসব কম্বল যেসব পাওয়া গেছে সেগুলো ছিন্নমহল হতদরিদ্র যারা পথে ঘাটে ঘুরে বেড়ায় এবং যারা গরিব মানুষ হয়েছে তাদের মাঝে বিতরণ করা হচ্ছে। আর হাসপাতালের কথা যদি বলি যে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এখন পর্যন্ত 230 জন ভর্তি রয়েছে, এর মধ্যে শিশু ওয়ার্ডে 40 জনের মতো ভর্তি রয়েছে। তবে প্রতিদিন আউটডোরে প্রায় 100 থেকে 150-র মতো শিশু বয়স্ক মহিলারা চিকিৎসা নিচ্ছে। তো সব দিক দিয়ে বলা যায় যে যেহেতু আবহাওয়া সকাল থেকে সূর্য উঠেছে, উত্তাপ ছড়াচ্ছে, যার কারণে তেমন কোনো সমস্যা বোঝা যাচ্ছে না এবং জনমনে বেশ স্বস্তি ফিরেছে। তবে যারা রিক্সা চালক দিনমজুর রয়েছে তারা আসলে সকালে কাজে মানে রিক্সা নিয়ে রাস্তায় নামতে পারছে না, একটু বেলা হলে নামছে এবং তাদের এই বেলা হয়ে নামার কারণে তাদের আয় রোজগার কমে যাচ্ছে। তো এই ছিল আমার কাছে শীতের সর্বশেষ তথ্য। ময়মনসিংহ থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ইমতিয়াজ। ইমতিয়াজ, জানাবেন কৃষিতে শীতের প্রভাব কেমন এবং কি বলছেন চাষিরা? সাব, এই যে প্রকৃতির যে বৈরিতা এবং যে আবহাওয়া জলবায়ুর যে তারতম্য, যার কারণে সবচেয়ে বেশি কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষকরা। বিশেষ করে এই মুহূর্তটায় কিন্তু বোরো মৌসুমের একদম পুরো সময় চলছে। এখানে যে বীজতলাগুলো রয়েছে একেবারে পচে যাওয়ার যে অবস্থা। আমরা রয়েছি এই মুহূর্তে ময়মনসিংহের ফুলবাড়ী উপজেলার কুশমাইলের হুরবুদা বিলে এবং এই বিলের প্রায় 250 থেকে 300 হেক্টর জমি রয়েছে। এই সময়টাতে কিন্তু অনেক জমিতেই কিন্তু চাষাবাদ করার কথা এবং এখানে যে বীজতলাগুলো রয়েছে 300-350 কৃষকের বীজতলা রয়েছে, পাশাপাশি বিভিন্ন জায়গায় খণ্ড খণ্ড বীজতলাগুলো রয়েছে। সবগুলোই কিন্তু বেশিরভাগ আমরা দেখতে পাচ্ছি যে পচে যাচ্ছে, হলুদ হয়ে যাচ্ছে, ছত্রাকের আক্রমণ করছে। এবং যেটা বলছিল যে ডিসেম্বরের 18 তারিখ, 27 এবং 31 তারিখ 3 দিন কিন্তু মোটামুটি বীজতলাগুলো রোদ পেয়েছিল, পরবর্তীতে কিন্তু আর রোদ পায়নি এবং কৃষক থেকে শুরু করে সবাই কিন্তু একটা শঙ্কার মধ্যে রয়েছে। এবং কৃষি বিভাগ যেটা বলছেন যদি আরো 4-5 দিন এরকম ঠান্ডা থাকে বা এরকম রোদবিহীন থাকে তাহলে কিন্তু সবগুলো বীজতলায় পচে যাবে এবং যার ফলে কিন্তু দেশের খাদ্য নিরাপত্তার একটা হুমকি যেমন থাকতে পারে, এই জেলায় যে ধানের যে বুড়ো আবাদের যে লক্ষ্যমাত্রা সেটিও কিন্তু একটা বড় ধরনের প্রভাব পড়ার কিন্তু একটা শঙ্কা রয়েছে। এবং কৃষি বিভাগ যেটা আমাদেরকে জানিয়েছেন যে মূলত এবছর 13,130 হেক্টর বীজতলা রয়েছে উপসি এবং হাইব্রিড মিডিয়া এবং সেই সাথে বুড়ো আবাদের লক্ষ্যমাত্রা কিন্তু জেলা কৃষি বিভাগ ধরেছে 2,63,750 হেক্টর জমিতে। কিন্তু এই লক্ষ্যমাত্রা পূরণ কিভাবে হবে সেটি নিয়ে কিন্তু বড় ধরনের সংশয় রয়েছে এবং কৃষি বিভাগ যেটা বলছেন যে তারা শুধুমাত্র পরামর্শ দিতে পারছে, কিন্তু মাঠ পর্যায়ে এসে আমরা কিন্তু খুব একটা কৃষি বিভাগে যারা রয়েছেন তাদের কিন্তু খুব একটা খুঁজে পাচ্ছি না এবং কৃষকরা এটা নিয়েও চিন্তায় রয়েছে। এবং কৃষি বিভাগ যেটা বলছেন যে সন্ধ্যার দিকে মূলত তারা চাচ্ছেন যে বলছেন যে একটু উষ্ণ পানি, বিশেষ করে নলকূপ বা সাবমার্সিবলের পানি বা ছাই ছিটিয়ে বা যেভাবে একটু গরম রাখা যায় বীজতলা, সেই পরামর্শ কিন্তু কৃষি বিভাগ থেকে তারা দিয়ে যাচ্ছেন। তবে সাধারণ কৃষকদের মনে শঙ্কা রয়েছে তারা আদৌ কি বোরো ধানগুলো লাগাতে পারবেন কিনা। তবে আগাম ধান যারা লাগিয়েছেন তারা একটু স্বস্তিতে রয়েছেন এবং হাওর অঞ্চলে আমরা যদি জানতে পেরেছি যে 50% ধান ইতিমধ্যে লাগানো হয়েছে। সব মিলিয়ে এই ছিল ময়মনসিংহের কৃষির সবশেষ খবর আমার কাছে। সাপ, টানা শৈত্যপ্রবাহে বিপর্যস্ত দেশের বিভিন্ন অঞ্চল। নওগাঁ থেকে ও ময়মনসিংহ থেকে আমাদের সহকর্মীরা যুক্ত ছিলেন আমাদের সঙ্গে বিস্তারিত জানাতে। ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে রিএজেন্ট সংকটে 1 মাসেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে অন্তত 7 ধরনের পরীক্ষা নিরীক্ষা। বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে বাড়তি মূল্যে পরীক্ষা করতে গিয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন রোগীর স্বজনরা। এছাড়া হাসপাতাল থেকে মিলছে না প্রয়োজনীয় ওষুধও। আজিজুল সঞ্চয়ের প্রতিবেদনে বিস্তারিত। গেল বছরের নভেম্বরের মাঝামাঝিতে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় ব্যবহৃত রিএজেন্ট এর সংকট দেখা দেয় ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে। সময় বাড়ার সঙ্গে যা প্রকট আকার ধারণ করে, ফলে নভেম্বরের শেষ দিক থেকে পর্যায়ক্রমে বন্ধ হয়ে যায় বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা কার্যক্রম।
বর্তমানে রিএজেন্ট সংকটে ইলেকট্রোলাইটস, RA, SGPT, ডেঙ্গু এবং ইউরিক অ্যাসিড সহ অতি গুরুত্বপূর্ণ অন্তত 7টি পরীক্ষা করা যাচ্ছে না হাসপাতালটিতে। সুলভ মূল্যে এসব পরীক্ষা করতে পারতেন রোগীরা। এছাড়া যেসব পরীক্ষার রিএজেন্ট মজুদ রয়েছে সেগুলো শেষ হবার পথে বলে জানিয়েছেন প্যাথোলজি ল্যাব সংশ্লিষ্টরা। এদিকে রোগীদের জন্য বরাদ্দকৃত প্রয়োজনীয় ওষুধেরও সংকট তৈরি হয়েছে। ফলে সব ওষুধ মিলছে না হাসপাতাল থেকে। এতে ভোগান্তি বাড়ছে রোগী ও স্বজনদের। বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার থেকে বাড়তি মূল্যে পরীক্ষা নিরীক্ষা এবং ওষুধ কিনতে হিমশিম অবস্থা দরিদ্র রোগীদের। একটা পরীক্ষাও আমার দেওয়া দিছে, এই পরীক্ষাটি আমি এখন সদরে পাই নাই, আমার দেওয়া দিছে 12,000 লেগে। যেমন হরমোন টেস্ট করতে গেলে বাইরে থেকে প্রায় 800-900 টাকা লাগবে, কিন্তু এই সরকারি পাইলে তো একটু কম পাওয়া যেত। সংকটের কারণে আমরা কিছু বন্ধ আছে আর কি, যেমন ভিডাল টেস্ট, সিআরপি, ইউরিক অ্যাসিড, SGPT, প্রেগন্যান্সি এবং ডেঙ্গু। ওষুধ এবং রিএজেন্ট সংকট ছাড়াও হাসপাতালে রয়েছে শয্যা সংকট। ধারণ ক্ষমতার চেয়ে দ্বিগুণ রোগী ভর্তি হওয়ায় শয্যা না পেয়ে মেঝেতে শুয়ে চিকিৎসা নিতে হয় বেশিরভাগ রোগীদের। তবে সব ধরনের সংকট নিরসনের চেষ্টা চলছে বলে জানালেন হাসপাতালের তত্ত্বাবধায়ক। কিছু টেস্ট আছে যেগুলো রোগীর চাহিদা রয়েছে, যেগুলো আমরা এখানে আপাতত করতে পারছি না আমাদের রিএজেন্টের স্বল্পতার কারণে। আশা করি আমাদের টেন্ডার লাইভে আছে, কিছুদিনের মধ্যে আমরা এই টেন্ডারের প্রক্রিয়ার মাধ্যমে নতুন করে রিএজেন্ট আনতে পারবো এবং এই রোগীদের এই যে সমস্যা দূর হয়ে যাবে। ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে অন্তত 18 ধরনের পরীক্ষা নিরীক্ষার সুবিধা রয়েছে। প্রতিদিন প্রায় 300 রোগী সুলভ মূল্যে পরীক্ষা করান এখান থেকে। এখন ব্রাহ্মণবাড়িয়া। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে আপিল ও শুনানির তৃতীয় দিন আজ। এর আগে 2 দিনে নির্বাচন কমিশনে মোট 164টি আপিল দায়ের করা হয়েছে। আগারগাঁও ইসি ভবনের 10টি বুথে এসব আপিল দায়ের করা হচ্ছে। গেল 4 জানুয়ারি বাছাইয়ের শেষ দিনে জাতীয় সংসদ নির্বাচনে 300 আসনে 1842 প্রার্থীর মনোনয়ন বৈধ এবং 723 জনের প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয়। এদিকে মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে আপিল দায়ের, শুনানি ও নিষ্পত্তির বিষয়ে ইসির এক নোটিশে বলা হয়েছে, মনোনয়নপত্র বাতিল ও গ্রহণাদেশের বিরুদ্ধে কোনো প্রার্থী বা প্রতিষ্ঠান রিটার্নিং অফিসারের আদেশে সংক্ষুব্ধ হয়ে কমিশনে আপিল করতে পারবেন। সংসদীয় 4টি আসন নিয়ে সীমান্তবর্তী দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহ। খুলনা বিভাগের এই জেলায় মোট উপজেলা 6টি। এই আসনের ভোটার 15 লাখের উপর। নবগঙ্গা নদীর তীরে গড়ে ওঠা এই জেলার মানুষের প্রধান আয়ের উৎস কৃষিকাজ। তবে এলাকায় দিন দিন বাড়ছে শিক্ষিত বেকারদের সংখ্যা, আছে রাজনৈতিক সহিংসতার ঘটনাও। আসছে নির্বাচন ঘিরে ঝিনাইদহ 2 আসনের ভোটারদের খবর জানাতে যুক্ত হচ্ছেন গালিব ইবনে রিয়াজ। গালিব, এই অঞ্চলে প্রার্থীদের কাছে ভোটারদের কি কি চাওয়া রয়েছে এবং জনগণের সেবা সহ কাঠামোগত কি কি সমস্যা আছে এই আসনে বিস্তারিত জানাবেন। সাহাব, কিছুক্ষণ আগে আমি ঝিনাইদহ 4 আসনে ছিলাম, যেটি আসলে কালীগঞ্জ উপজেলাকে নিয়ে এবং সদরের 4টে ইউনিয়ন নিয়ে ওই আসনটি। তবে এখন আমি আছি হচ্ছে ঝিনাইদহের সদরে। এটা হচ্ছে হরিকুণ্ডু এবং ঝিনাইদহ সদর মিলে আসলে এই আসনটি ঝিনাইদহ 2। এই আসনে এসে আমি একটু ভিন্ন চিত্র দেখতে পাচ্ছি, যে এখানকার অনেক মানুষের সঙ্গে আমি কথা বললাম, তারা বললেন আসলে এখানে নির্বাচনের যে আমেজটা, সেই আমেজটা এখন পর্যন্ত ঝিনাইদহ সদরে ওভাবে তারা দেখতে পাচ্ছেন না। যদিও ঝিনাইদহ এই অঞ্চলটি কিন্তু এখন পর্যন্ত 6টি উপজেলা, পুরো ঝিনাইদহ জেলাতে 6টি উপজেলা রয়েছে, পৌরসভা রয়েছে 6টি এবং এই সাথে এর ইউনিয়ন রয়েছে 67টি। এবং এটিও কিন্তু এই ভারতের সাথে সীমান্তবর্তী একটি বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি জেলা, যে জেলাতে আমরা বরাবরই দেখে থাকি এখানে রাজনৈতিক সহিংসতা কিন্তু আমরা বিশেষ করে 5 আগস্ট পরবর্তী সময় থেকে এখানে
ব্যাপক সহিংসতা হয়েছে, খুনাখুনি হয়েছে এবং একটি পরিসংখ্যানে আমি দেখতে পেয়েছি যে প্রায় ৭০-এর ওপরে এক বছরে দলীয় কোন্দল থেকে শুরু করে বিভিন্ন কারণে এখানে ৭০-এর উপরে মানুষজন মারা গেছেন শুধুমাত্র এই সহিংসতার কারণে। এই যে সহিংসতা এবং একই সাথে ঝিনাইদহের যে সমস্যাগুলো রয়েছে, বিশেষ করে এই যে ইউনিয়ন এবং উপজেলার অধিকাংশ মানুষ যারা কৃষিকাজ করে থাকে, তাদের জীবিকা নির্বাহ করে থাকেন, একই সাথে এই কৃষিকাজের এই কৃষিকাজে যেরকম অন্যতম ফসল তাদের ধান আছে, পাট, পান কিংবা অন্যান্য কৃষি পণ্য, এখানে সারের একটা সিন্ডিকেট রয়েছে যেটার একটা অভিযোগ রয়েছে। পাশাপাশি তারা বলতে চান যে এই যে এখানকার যে স্বাস্থ্যসেবা, ঝিনাইদহের যে জেলা সদর হাসপাতাল রয়েছে, এখানে অনেকগুলো ইউনিট রয়েছে কিন্তু সেখানে পর্যাপ্ত ডাক্তার এবং নার্স না থাকার কারণে এই ঝিনাইদহের স্বাস্থ্যসেবা নিয়েও তারা প্রশ্ন তুলেছেন। আমি যখন অন্য ইউনিয়ন থেকে ঝিনাইদহ সদরে আসছিলাম তখন সেখানকার যে রাস্তাঘাট, সেখানেও আমি দেখতে পেয়েছি যে খুব একটা ভালো রাস্তাঘাট সেখানে নেই, অর্থাৎ সদরের সাথে ইউনিয়নগুলোর যে যোগাযোগ ব্যবস্থা, সেই যোগাযোগ ব্যবস্থাটা খুব একটা ভালো না। মানে সব কিছু মিলিয়ে এটা বলা যায় যে এখন পর্যন্ত ত্রয়োদশ যে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ঝিনাইদহ সদর থেকে বিএনপি জামাতের যারা প্রার্থীরা রয়েছেন, বিশেষ করে এখন তো এমনিও প্রচারণা বন্ধ, তবুও তেমন একটি আমেজ আমি আসলে এই সদরে দেখতে পাচ্ছি না। তবে আজকে বিকেলবেলা আমরা বিকেল 4:30টায় ঝিনাইদহ থেকে ঝিনাইদহ যারা রাজনীতিবিদ রয়েছেন তাদের সাথে, যারা ভোটার রয়েছেন তাদের সাথে কথা বলবো আমরা ভোটারের ইশতেহারে, সেখানে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। সবাইকে দেখার আমন্ত্রণ রইল। যুক্তরাষ্ট্র থেকে দীর্ঘ 7 বছর পর এলো ভুট্টা চালান। মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের উপস্থিতিতে চট্টগ্রামের মাঝির ঘাটে শুরু হয়েছে চালান খালাস। এ বিষয়ে বিস্তারিত নিয়ে ব্রিফিং চলছে, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। এতে করে বাংলাদেশের মানুষ চায় যে আজকে অর্ডার দিয়ে কালকে কিভাবে আমরা পাবো। তো সেই ক্ষেত্রে আমরা যে আদার দেশ যেগুলি থেকে আনতো, যে যেমন ভারত থেকে আজকে এলসি করলে হয়তো 10 থেকে 15 দিনের মধ্যে পাওয়া যায়, তারপরে ধরেন আপনার ব্রাজিল থেকে আনলে ধরেন 30 দিনে পাওয়া যায়, কিন্তু ভুট্টাটা 45 দিন লাগে। তো এতে করে আপনার আমাদের যে এগ্রিকালচার এটা আছে, উনি আসছে, ওনার যে ডেডিকেশন, সেই হিসেবে ওনারা ওইখানে লোডিং পয়েন্টে আমাদেরকে অনেক হেল্প করেছে, ওটা মানে আর্লি করার ব্যবস্থা করেছে, এখানেও যেন কোনো দেরি না হয় সেই হিসেবে ওনারা অনেক সহযোগিতা করার কারণে আমরা প্রথম জাহাজ হিসেবে ট্রায়াল বেসিসে এটা এনেছি। আশা করি যে এটার মাধ্যমে আমাদের প্রায় 46 দিন আপনার সি টাইমে লেগেছে। তো আশা করি এইটা আসলে লাগবেই, কারণ ইউএসএ থেকে আপনার যে ক্যানেল দিয়ে আসে এটা 46 দিন লাগবে। তো আর ওনাদের ওইখানেও যারা সেলার পয়েন্ট আছে সেখানেও আমাদের যারা ইন্ডেন্টিং করে তাদের মাধ্যমেও আমরা আরও এটা সহযোগিতা পাবো সামনে। এর মাধ্যমে হয়তো আমাদের সাথে ওনাদের ব্যবসা আরও শক্তিশালী হবে। আমরা শুধু এটার অর্থ এই নয় যে আমরা শুধু ইউএসএতে এক্সপোর্ট করি, আমরা ইউএস থেকে ইম্পোর্টও করি। তো আজকে আমাদের সাথে যে ওনাদের যে রিলেশন, এটা এই ভুট্টার নতুন সংযোজন সৃষ্টি করেছে এবং আমরা কন্টিনিউয়াসলি ইউএস সোয়াবিনটা কিন্তু আমরা ইউজ করে থাকি। জাতীয় নির্বাচন ঘিরে উত্তপ্ত পর্যটন নগরী কক্সবাজারের আকাশপথকে নিরাপদ রাখতে এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় জমকালো আয়োজন চলছে বিমানবন্দর নিরাপত্তা মহড়া 2026। এ বিষয়ে বিস্তারিত জানাতে কক্সবাজার বিমানবন্দর থেকে যুক্ত হচ্ছেন মন্তোষ বেতজ্ঞ। মন্তোষ, নিরাপত্তা মহড়া কি ধরনের আয়োজন দেখছেন, বিস্তারিত জানাবেন। বন্দরে বিমানের যে নিরাপত্তা ঝুঁকি সেটি রোধ করার জন্য আসলে যে নিরাপত্তা প্রহরা প্রতি বছর যে নিরাপত্তা ব্যবস্থাটি আসলে নেয়ার 2 বছর অন্তর নেয়ার নির্দেশনা থাকে, সেই নির্দেশনা অনুসারে আজকে এই নিরাপত্তা মহড়াটি শুরু হয়েছে। এবং নিরাপত্তা মহড়ার যে অংশ সেটি হচ্ছে সকাল 10:30টায় ঢাকা শাহজালাল বিমানবন্দর থেকে একটি ফ্লাইট যাত্রা শুরু করে কক্সবাজারের উদ্দেশ্যে
উদ্দেশ্যে 8 জন যাত্রী নিয়ে তারা যাত্রা শুরু করে এবং 2 জন ক্রু এই বিমানবন্দরটিতে ছিলেন এবং সেটি উড্ডয়নের 10 মিনিট পরে আসলে বিমানবন্দরের যে কন্ট্রোল টাওয়ার সেখানে একটি ফোন আসে এবং সেখানে বলা হয় যে সেই বিমানের ভেতরে একটি বোমা রাখা হয়েছে এবং যে কোনো পরিস্থিতিতে সেটি আসলে বিস্ফোরণ ঘটতে পারে সেই ধরনের একটি বার্তা কিন্তু এসেছে এবং এই বার্তার প্রেক্ষিতে একটি বিমানবন্দরে অর্থাৎ কক্সবাজার বিমানবন্দরে যে ধরনের নিরাপত্তা ব্যবস্থাগুলো নেওয়া দরকার সেই নিরাপত্তা ব্যবস্থাটি আসলে নেওয়া হয়েছে। এখানে আমরা দেখছি যে বিমান বাহিনীর সদস্যরা রয়েছেন, এপিবিএন সদস্যরা রয়েছেন, আনসার বাহিনীর সদস্যরা রয়েছেন এবং এখানে ফায়ার সার্ভিসের টিমও রয়েছে এবং সব মিলে এই বার্তাটি পাওয়ার পর থেকে আসলে বিমানবন্দরটিতে পুরোপুরি ইমার্জেন্সি ঘোষণা করা হয়েছে এবং এই ইমার্জেন্সির প্রেক্ষিতে যে ধরনের পদক্ষেপগুলো নেওয়া দরকার সেই পদক্ষেপগুলোই আসলে বিমানবন্দর কর্তৃপক্ষ নিচ্ছে বলে আমাদেরকে জানিয়েছে। এই মুহূর্তে যে মহড়া সেটি আমরা দেখছি যে কিছুক্ষণ আগে বিমানটি কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করার পর সেই বিমানে যারা যাত্রী ছিলেন সেই যাত্রীদের একে একে বের করে আনা হয়েছে এবং তাদেরকে তল্লাশি করা হচ্ছে আসলে তাদের শরীরের সাথে কোনো ধরনের অনিরাপদ বস্তু কিংবা আছে কিনা সেটি আসলে দেখা হয়েছে এবং এরপর আমরা দেখছি যে বিমান বাহিনীর যারা কর্মী রয়েছেন তারা কিন্তু সেই বিমানটির চারপাশ থেকে এক ধরনের ডিটেক্টর দিয়ে আসলে কোনো ধরনের বিস্ফোরক দ্রব্য আছে কিনা যেটি তারা খবর পেয়েছিলেন বোমা রয়েছে এই বিমানের ভিতরে সেই খবরের প্রেক্ষিতে তারা আসলে পুরো বিমানটিকে তল্লাশি চালিয়েছেন এবং এই মুহূর্তে আরো যে নিরাপত্তা কার্যক্রম সেটি চলছে এবং আমরা দেখছি যে একটি এয়ার অ্যাম্বুলেন্স কিছুক্ষণ আগে এখানে অবতরণ করেছে। বিমানবন্দরের যারা অন্যান্য বিভিন্ন বাহিনী রয়েছে তারা কিন্তু নিরাপত্তার খাতিরে যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার এটি করছে এবং মূলত আইকাওয়ের নির্দেশনা অনুসারে প্রতি 2 বছর অন্তর অন্তর এই ধরনের মহড়াগুলো অনুষ্ঠিত হয়েছে এবং এর মধ্য দিয়ে কক্সবাজার বিমানবন্দরে যারা কর্মরত রয়েছেন তাদের যে প্রস্তুতি বৃদ্ধি কিংবা এই বিমানবন্দরের সক্ষমতা যাচাইয়ের যে প্রক্রিয়া সেটি আসলে করা হচ্ছে বলে এখানে যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল কক্সবাজার বিমানবন্দর থেকে নিরাপত্তা মহড়ার সবশেষ। কক্সবাজারে চলছে বিমানবন্দর নিরাপত্তা মহড়া 2026। বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ। এবারে নারীর ভোট ভাবনার খবর। জাতীয় নির্বাচন ঘিরে উত্তপ্ত ভোটের মাঠ, পিছিয়ে নেই নারীরাও। নারীদের ভোট পরিবর্তন করতে পারে সমীকরণ। বগুড়ার নারী ভোটাররা বলছেন সহিংসতা ও বিশৃঙ্খলা নারীদের ভোটে অংশগ্রহণে অনাগ্রহের কারণ। এছাড়া নারীর উন্নয়নে কাজ করবেন, ভূমিকা রাখবেন নিরাপত্তা, ন্যায্য মজুরি ও নারী শিক্ষা উন্নয়নে। এমন নেতৃত্ব চান ভোটাররা। মাজিদুর রহমানের প্রতিবেদনে বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার মোট 30 লাখ ভোটারের বেশিরভাগই নারী। দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে নারী ভোটারদের রাজনৈতিক সচেতনতা কম থাকায় ভোট প্রদান করেন পরিবারের পুরুষ সদস্যের পরামর্শে। নারীর অগ্রযাত্রায় বাড়াতে হবে তাদের রাজনৈতিক সচেতনতা। ভোট প্রদান করতে হবে নিজ মতামতের ভিত্তিতেই, তবেই নারীর অধিকার প্রতিষ্ঠিত হবে বলে জানান সচেতন নারী ভোটাররা। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে নারীদের রাজনৈতিক যে সচেতনতা তৈরির যে ক্ষেত্র, সেই ক্ষেত্রটাই আসলে কখনো তৈরি হয়নি। বাংলাদেশের নাগরিকদের অধিকারগুলো কি কি, সংবিধানে আমাদের আইন কানুন কি কি, এইগুলো যদি আমরা জানতে পারি প্রথমে, তাহলে এটা হচ্ছে শিক্ষার একটা আলো আসবে। নির্বাচনে নারীদের ভোট পরিবর্তন করতে পারে সমীকরণে, তবে ভোট কেন্দ্রিক সহিংসতা ও বিশৃঙ্খলা নারীদের ভোটে অংশগ্রহণ অনাগ্রহের কারণ বলছেন ভোটাররা। বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি হয়, হট্টগোল, মারামারি, হানাহানি এগুলো সৃষ্টি হয়, যার কারণে মূলত হচ্ছে নারীরা একটু বাইরে যেতে ভয় পায়। যারা হচ্ছে ভোটে নির্বাচিত হয় তারা ভোট শেষ হবার পরে তারা নারীদের কথা চিন্তা করে না, নারীদের কথা তারা আর ভাবে না। এই জন্যই নারীদের নিজেদের রাজনৈতিক চর্চা করা দরকার। নারীর উন্নয়নে কাজ করবেন, ভূমিকা রাখবেন নিরাপত্তা, ন্যায্য মজুরি ও নারী শিক্ষার উন্নয়নে, এমন প্রার্থী চান ভোটাররা। এছাড়া টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে সমাজের সব স্তরে মানুষের সমান অধিকার নিশ্চিতের দাবি তাদের। সেই হোক নাকি আমি বলি, যাতে হচ্ছে অন্তত আমরা যারা নারী উদ্যোক্তা আছি তারা আমাদেরকে নিয়ে যাতে একটু চিন্তা ভাবনা করে। ভালো নেতৃত্ব একটা ভালো ব্যবসায়িক পরিবেশ সৃষ্টি করে দেয় এবং আমরা আশা করি এমন একজন নেতৃত্বকে আমরা পাবো, নেতাকে পাবো, যে নারীদের ব্যবসায়িক ক্ষেত্রে অবশ্যই
মানে সহায়ক হবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া নারী ভোটার রয়েছে 15 লাখের বেশি। মাজিদুর রহমান, এখন বগুড়া। নেত্রকোনার হাওর অঞ্চল খালিয়াজুড়িতে 3.5 কোটি টাকা ব্যয়ে নির্মিত ফায়ার সার্ভিস স্টেশন 2 বছরেও চালু হয়নি। অবকাঠামোগত প্রস্তুত থাকলেও সংযোগ সড়ক না থাকায় ভবন বুঝে নিচ্ছে না ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। নষ্ট হচ্ছে স্থাপনা, অব্যবহৃত পড়ে আছে যন্ত্রপাতি। রিফাত আহমেদের প্রতিবেদনে বিস্তারিত। নেত্রকোনার হাওর বিস্তৃত দ্বীপ উপজেলা খালিয়াজুড়ি। বছরে 6 মাস পানির নিচে আর বাকি সময় বিস্তীর্ণ চারণভূমিতে রূপ নেয় এই জনপদ। 2020 সালের এপ্রিলে গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে 3 কোটি 49 লাখ টাকা ব্যয়ে খালিয়াজুড়িতে ফায়ার সার্ভিস স্টেশনের নির্মাণ কাজ শুরু হয়। 2023 সালে ভবনের কাজ শেষ হলেও ভারী যান চলাচলের উপযোগী সংযোগ সড়ক না থাকায় সৃষ্টি হয় জটিলতা। ফলে 2 বছরের বেশি সময় পেরিয়ে গেলেও এখনো ভবনটি বুঝে নেয়নি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। গত বছর পানি উন্নয়ন বোর্ডের অধীনে ফায়ার সার্ভিস স্টেশন থেকে পাকা সড়ক পর্যন্ত মাটি ফেলে অস্থায়ী সড়ক করা হলেও চলতি বর্ষায় পানির স্রোতে সেটিও ভেঙে যায়। ফলে আবারও সংকটে পড়ে স্টেশনটি চালুর প্রক্রিয়া। স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিতভাবে হাওরে কোটি টাকার ভবন নির্মাণ করায় এখন সেটি কোনো কাজে আসছে না। শুরু হয়েছে থেকে আজ পর্যন্ত কোনো লোক আসে নাই। 2 বছর ধরে ফায়ার সার্ভিস করছে বাতি টাতি দিব, আমরা একটু সহজে তৈব, আগুন টাগুন নিবাইবা। ফায়ার সার্ভিস তো কোনোটাই দিই না। তো কত আশা ভরসা আসছিল বলে আচ্ছা ফায়ার সার্ভিস হইব, ফায়ার সার্ভিসের রাস্তা হইব, আমরা লাগে সুবিধা হইব। প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান গণপূর্ত বিভাগ বলছে, ভবন হস্তান্তরের জন্য একাধিকবার চিঠি দেয়া হয়েছে। সংযোগ সড়ক নিয়ে জটিলতা দ্রুত সমাধানের চেষ্টা চলছে। খালিয়াঝুরি ফায়ার সার্ভিস যেটা, এটা তো স্থল এবং জল দুটাই মিলিত হবে আর কি। তো এখানে আসলে আপনার হাওরের যে বিষয়টা, এটা মূলত নীতি নির্ধারক পর্যায়ে তারা যেভাবে করেছে সেভাবে আমাদের করতে হয়েছে। আর অ্যাকচুয়ালি রাস্তার যে রাস্তার ইস্যুটা হচ্ছে আপনার, যদি আমাদের ডিপিপিতে রাস্তার সংস্থানটা থাকতো তাহলে সেই সময় আমরা এটা করে ফেলতে পারতাম। প্রয়োজনীয় সড়ক নির্মাণ সম্পূর্ণ হলে দ্রুতই স্টেশনটি চালু করা হবে বলে আশ্বাস দেন ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। খালিয়াজুরি ফায়ার স্টেশনে জনবল, গাড়ি পাম্প বিভিন্ন স্টেশনে রাখা আছে, এতে কোনো সমস্যা নেই। আর ওটা রাস্তাটা পাকা করার ব্যাপারে ডিসি মহোদয়ের সঙ্গে কথা হয়েছে, উনি পদক্ষেপ নেবে বলে আশ্বাস দিয়েছে। হাওর অঞ্চলের দুর্বল অবকাঠামো ব্যবস্থা বিবেচনায় নিয়ে ভারী যানবাহনের জন্য সড়ক নির্মাণ ও ফায়ার সার্ভিস স্টেশনটি চালু করতে কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নেয়ার তাগিদ দিয়েছেন স্থানীয়রা। রিফাত আহমেদ রাসেল, এখন নেত্রকোনা। শীতকালীন সবজির সরবরাহ বাড়লেও সিলেটের বাজারগুলোতে এখনও বাড়তি দামে বিক্রি হচ্ছে সবজি। এ নিয়ে জানাতে সিলেটের রিকাবি বাজার থেকে যুক্ত হচ্ছেন সন্দীপন শুভ। বাজারে সবজির সরবরাহ বেশি থাকলেও বাড়তি দামের কারণ কি এবং কি বলছেন ক্রেতা বিক্রেতারা, বিস্তারিত জানাবেন। সাহাব, আপনি নিশ্চয়ই জানেন যে আসলে শীতকাল আসলেই কিন্তু মানুষের একটা প্রত্যাশা থাকে যে আসলে দাম কম থাকবে, এবং বিশেষ করে শাকসবজির কথা যদি বলি সেটি তো অবশ্যই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাজারে হুহু করে দাম বৃদ্ধি পাচ্ছে। গত মাসে কিছুটা কম ছিল, কিন্তু এই মুহূর্তে যদি বলি, এই মুহূর্তে কিন্তু দাম অনেকটাই বেশি। আমি কয়েকটি সবজির কথা আজকে আপনাকে জানিয়ে রাখতে চাই। টমেটো পাইকারি বাজারেই 50 থেকে 55 টাকায় বিক্রি হচ্ছে, যেটি খুচরা বাজারে 65 থেকে 70 টাকায় বিক্রি করা হচ্ছে। এর পাশাপাশি যদি আমি অন্যান্য সবজির কথা বলি, ফুলকপি রয়েছে, ফুলকপির দামও কিন্তু পাইকারি বাজারেই 35 থেকে 40 টাকায় বিক্রি করা হচ্ছে, যেটি খুচরা বাজারে 50 টাকা থেকে 60 টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে। এর পাশাপাশি যদি আমি বাঁধাকপির কথা বলতে চাই, বাঁধাকপিও কিন্তু আজকের বাজারে দাম অনেকটাই বেশি। বাঁধাকপি খুচরা বাজারে 40 টাকা থেকে 45 টাকায় বিক্রি করা হচ্ছে, যেটি পাইকারি বাজারে 30 থেকে 35 টাকায় বিক্রি করা হচ্ছে। এর পাশাপাশি যদি আমি আরও 2-1 পদের
সবজির কথা বলতে হয় সেক্ষেত্রে মূলা এবং বেগুনের দামও কিন্তু বেড়েছে। মূলার দাম আজকের বাজারে 70 টাকায় বিক্রি করা হচ্ছে খুচরা বাজারগুলোতে, এবং যদি আমি বেগুনের কথা বলি বেগুনের দামও কিন্তু বেড়েছে। এর পাশাপাশি আরও দু এক পদের কথা না বললে না হয়, যেটি হচ্ছে গাজরের দাম কিন্তু পাইকারি বাজারে 40 থেকে 45 টাকায় বিক্রি করা হচ্ছে, যেটি খুচরা বাজারে 60 থেকে 65 টাকা দরে বিক্রি করছে। এছাড়াও শসার দাম বেড়েছে, শসা খুচরা বাজারেই 80 টাকা বিক্রি করা হচ্ছে। কাঁচামরিচের দাম 60 টাকায় গত সপ্তাহে আমরা দেখেছিলাম, কিন্তু এই সপ্তাহে এক লাফে সেটি 100 টাকায় বিক্রি করা হচ্ছে। অর্থাৎ আমি যে কয়েকটি সবজির কথা বললাম প্রত্যেকটি সবজির দাম কিন্তু বেড়েছে, এবং এখানকার যারা গ্রাহক রয়েছেন তারা কিন্তু আসলে নাজেহাল এবং তারা অনেকটি দুর্বিপাকে পড়েছেন। তারা বলছেন যে এই শীত মৌসুমে যদি দাম না কমে আসলে তাদের কাছে বলার কিছুই নেই। তো সাহাব, এই ছিল আসলে সিলেটের শীতকালীন সবজি বাজারের সর্বশেষ। সবজি সরবরাহের বিস্তারিত জানাতে সিলেটের রিকাবি বাজার থেকে যুক্ত ছিলেন সন্দীপন শুভ। কিশোরগঞ্জের অষ্টগ্রামে জলমহলকে দখলকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষে 4 জন গুরুতর আহত হয়েছে। রাতে বাঙ্গালপাড়া ইউনিয়নের লাবড়া গ্রামে বিল মাকসা জলমহল নিয়ে এই সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, জলমহল থেকে মাছ লুট করে নেওয়ার সময় একটি ট্রলার জব্দকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে ধারালো অস্ত্র নিয়ে সংঘবদ্ধ হামলা চালানো হলে গুরুতর আহত হন 4 জন। আহতদের প্রথমে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। আহত ব্যক্তিদের অভিযোগ, পরিকল্পিতভাবেই এই হামলা চালানো হয়েছে। পুলিশ বলছে এখনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পর থেকে অষ্টগ্রাম সদর ও আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। চট্টগ্রামে যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী 2 শিক্ষার্থী নিহত হয়েছে। গতরাত 10টার দিকে রাঙ্গুনিয়ার তক্তারপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, চট্টগ্রাম থেকে রাঙামাটির দিকে যাচ্ছিল শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস। রাঙ্গুনিয়ায় তক্তারপুল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে নিহত হয় সুফিয়ান নামে এক শিক্ষার্থী। গুরুতর আহত হয় তার সঙ্গে থাকা আকিব। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত 2 জনের মধ্যে একজন নবম শ্রেণীর শিক্ষার্থী এবং অপরজন মাদ্রাসার শিক্ষার্থী। দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে গাড়ি জব্দ করা হলেও পালিয়ে যায় চালক ও তার সহকারীরা। কুমিল্লায় বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির উদ্যোগে চলছে বিজনেস উইকের সমাপনী অনুষ্ঠান। 6টি সেগমেন্টে শিক্ষার্থীরা সেখানে অংশগ্রহণ করেছেন। এ নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী খালেদ সাইফুল্লাহ। খালেদ, বিজনেস উইকের সমাপনী অনুষ্ঠান কি ধরনের আয়োজন রয়েছে, বিস্তারিত জানাবেন। সাহাব, বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কুমিল্লার আয়োজনে আজকের এই যে ইভেন্ট, তাদের বিজনেস উইকের সমাপনী অধিবেশন চলছে। ভিতরে সেমিনার চলছে, সেখানে বাংলাদেশের সেলিব্রিটি যারা বিজনেসে আইকন ভালো করেছেন তারা শিক্ষার্থীদের সামনে কথা বলছেন, এবং আমরা বাইরেও দেখতে পাচ্ছি যে বেশ উৎসব মুখর পরিবেশ। এখানে প্রায় 20টি স্টল রয়েছে। মূলত এই বিজনেস উইক থেকে 6টি সেগমেন্টে পুরো আয়োজনকে সাজানো হয়েছে, যেন শিক্ষার্থীরা তারা যে একাডেমিক যে সিলেবাসের মাধ্যমে যেই পাঠ অর্জন করছেন তাতে যেন তারা ব্যক্তি জীবনে এবং আগামীতে পড়াশোনা শেষে যেন ভালো কেরিয়ার করতে পারেন, ভালো উদ্যোক্তা হতে পারেন এবং ভালো বিজনেস করতে পারেন। এই জন্যই আসলে তাদেরকে প্র্যাকটিক্যালি এইসব বিষয়গুলোতে উদ্বুদ্ধ করতে এই আয়োজন। এই আয়োজনে 6টি সেগমেন্টে রয়েছে বিজ কোয়েস্ট, বিজ কুইজ, অ্যাড মেকিং কম্পিটিশন, আইডিয়া হান্ট, ক্যাপচার দ্য মোমেন্ট এবং মিস্টার অ্যান্ড মিসেস প্রফেশনাল। অর্থাৎ বিজনেসের নানা ক্ষেত্রে যেন প্রোডাকশন থেকে শুরু করে তারা যেন সেটাকে মার্কেটিং পর্যন্ত নিয়ে যেতে পারেন এবং ভালো একজন উদ্যোক্তা হতে পারেন, উদ্যমী হিসেবে যেন তারা কিভাবে তারা চ্যালেঞ্জগুলো মোকাবেলা করবেন এবং বর্তমান বিশ্বে প্রোডাকশন থেকে মার্কেটিং পর্যন্ত যে চ্যালেঞ্জগুলো রয়েছে সেগুলো কিভাবে তারা মোকাবেলা করে, সেই বিষয়গুলো নিয়ে আসলে তাদেরকে উৎসাহিত করতে এই ধরনের আয়োজন। এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু বেশ উৎসবের সাথে এখানে এই আয়োজন অংশগ্রহণ করেছে এবং শিক্ষার্থীদের মধ্যে বেশ আনন্দ এবং উৎসবমুখর পরিবেশ আমরা লক্ষ্য করছি। সাহাব, কুমিল্লা থেকে যুক্ত ছিলেন সহকর্মী খালেদ সাইফুল্লাহ। শেষ করছি এখন জনপদে, তবে যাওয়ার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। নওগাঁয় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 6.7 ডিগ্রি সেলসিয়াস। বিপর্যস্ত জনজীবন, হাসপাতালে বাড়ছে রোগীর চাপ, বিভিন্ন রুটে ফেরি চলাচল ব্যাহত। আগামী নির্বাচনে ভোটের সমীকরণ বদলে দিতে পারে নারী ভোটাররা, অংশগ্রহণ বাড়াতে সহিংসতা ও বিশৃঙ্খলা রোধের দাবি।
ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে রিএজেন্ট সংকট, 1 মাসের বেশি সময় ধরে বন্ধ পরীক্ষা নিরীক্ষা। বেসরকারি হাসপাতালগুলোতে গুনতে হচ্ছে বাড়তি অর্থ। নেত্রকোনার খালিয়াজুড়িতে 2 বছরেও চালু হয়নি ফায়ার স্টেশন। সংযোগ সড়ক না থাকায় নষ্ট হচ্ছে 3.5 কোটি টাকার স্থাপনা। এই ছিল এখন জনপদের। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।